আচ্ছা, এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর অঙ্কের সম্পূর্ণ একটা নতুন সেকশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি। এটা কমপ্লিকেটেড ঠিক নয় যদি আমরা ঠিকঠাক বেসিকগুলো ক্লিয়ার রাখতে পারি, যে কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক যে জায়গাগুলো, যখন যে চ্যাপ্টারটা করছি আমরা তার বেসিক ফর্মুলাগুলো বা কীভাবে জেনারেট হচ্ছে। কারণ সত্যি কথা বলতে এই কোঅর্ডিনেট জিওমেট্রি সেকশনটা কিছুটা আমার কনসেপ্টের উপর ডিপেন্ড করবে, আমার আঁকার উপর ডিপেন্ড করবে। যখন আমরা ম্যাথগুলো করবো শুধু ফর্মুলা মুখস্থ করে গেলাম, ফর্মুলা মুখস্থ করে আমি মুখস্থের মতো অঙ্ক করলাম, তাহলে হবে না। আমাকে কোশ্চেনটা পড়ে অ্যাকচুয়ালি পিকচারটা আমাকে রাফলি ড্র করতে হবে। পিকচার ওপর কোনো মার্কস না, কোনো মার্কসের জন্য নয়, বাট আমি যদি রাফলি পিকচারটা না ড্র করতে পারি কোশ্চেনটা পড়ে, আর যদি না বুঝতে পারি, তো সেক্ষেত্রে আমরা ম্যাথটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারবো। কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আমাদের স্ট্রেট লাইন আসবে, সরলরেখা, বৃত্ত, সার্কেল, প্যারাবোলা, অধিবৃত্ত, তারপরে আরও রয়েছে উপবৃত্ত। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা শুরু করার আগে আমি একটু তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির প্রিভিয়াস চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করে নেব, যেগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। এখানেও রয়েছে দেখবে পূর্ব পাঠের পুনরালোচনা, প্রথম দিকের একটা বা দুটো চ্যাপ্টার, সেটা মানে আমাদের প্রিভিয়াস যে আমরা পড়ে এসেছি ক্লাস 9 বা 10 যেখানেই হোক, যে যেমন অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সম্ভবত 9-এ ছিল। অন্তর্বিভক্ত ছিল যে সাপোজ দুটো বিন্দু আছে, একটা বিন্দু মনে করো x1 y1 আর একটা বিন্দু x2 y2, এই দুটো বিন্দু আছে। এই দুটো বিন্দুকে যুক্ত করে আমি এবি একটা সরলরেখা পাচ্ছি। এবার এবি সরলরেখার মধ্যে কোনো একটা মাঝখানে কোনো একটা বিন্দু, নট নেসেসারি একদম মিড পয়েন্টে নয়, হয়তো এর অন্তর্বর্তী কোনো একটা জায়গায় পি বিন্দু রয়েছে, এবং পি বিন্দুটা এবি রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, মানে ভেতরে থেকে বিভক্ত করছে। যদি এটা হয় তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা আমরা করতাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, তারপরে my2 প্লাস my1 বাই m প্লাস n। এটা হলো পি বিন্দু স্থানাঙ্ক যদি পি বিন্দুটা অন্তর্বিভক্ত করে, মানে ওই দুটো বিন্দুর ভেতরে থেকে বিভক্ত করে। একই জিনিস এখানে মনে করো এ বিন্দুটা রয়েছে x1 y1, এখানে আমার বি বিন্দুটা রয়েছে x2 y2। এবার পি বিন্দুটা ভেতরে থেকে ভাগ করছে না, পি বিন্দুটা বাইরে থেকে বিভক্ত করছে। এবার অনেকের টুকটাক ডাউট হয়, বাইরে থেকে আবার বিভক্ত হয় নাকি? হ্যাঁ, বিভক্ত করা যায়। কীভাবে? মনে করো এ আর বিটা হচ্ছে মেন সরলরেখা। এবার পি বিন্দুটা বিভক্ত মানে এখান থেকে এ থেকে নিয়ে পি পর্যন্ত এপি দৈর্ঘ্যটা মনে করো এম, এপি দৈর্ঘ্যটা আমি এম ধরলাম। আর এই যে বিপি এখান থেকে এইটুকু বিপি এম, নট নেসেসারি কি এম আর এন একদম ডিরেক্ট হতে হবে, এর সাথে কিছু কনস্ট্যান্ট গুণ থাকতে পারে, এক্স জাতীয়, যাই হোক আমি ডিরেক্ট এম এনই ধরে নিচ্ছি। তো এপি ইস টু বিপি, এপি ইস টু বিপি হচ্ছে এম ইস টু এম। তাহলে এক্ষেত্রে পি বিন্দুটা এবি রেখাংশকে বিভক্ত করছে, বা বহির্বিভক্ত করছে, মানে বাইরে থেকে বিভক্ত করছে। তো সেক্ষেত্রে আমার ফর্মুলাটা ছিল mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, এটা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এইটা মধ্যে ডিফারেন্স শুধু এটা ছিল, এটা প্লাসে এটা মাইনাস, এই হতো ব্যাপার। তারপরে ছিল এইগুলো আমি প্রিভিয়াস চ্যাপ্টারটাকে রিকল করে নিচ্ছি, যাতে যখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব তখন আমার একটা সুবিধা হবে। তারপরে ছিল যে যদি এ আর বি বিন্দু জানা থাকে, এ বিন্দুটা x1 y1, বি বিন্দুটা x2 y2, তাহলে মিড পয়েন্ট একদম মাঝখানের যে পয়েন্ট, যদি এবির একদম মাঝে যে পয়েন্টটা থাকে তার স্থানাঙ্কটা কী করে বের করতে হয়, x1 প্লাস x2 বাই2 y1 প্লাস y2 বাই2। এটা আমাদের মধ্যবিন্দু সূত্র গেল। তারপরে চ্যাপ্টারটা আমাদের ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। ত্রিভুজের ক্ষেত্রফলের চ্যাপ্টারটা ছিল যে একটা যদি ত্রিভুজ এরকম হয় এ বি সি, এ ত্রিভুজের এস শীর্ষবিন্দু স্থানাঙ্ক x1 y1, এটা x2 y2, আর এটা হচ্ছে x3 y3। সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্রটা ছিল হাফ ইন্টু মড x1 ইন্টু y2 মাইনাস y3, x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y3। এগুলো কিন্তু আমার কাজে লাগবে, টুকটাক কাজে লাগবে। তো এটা ছিল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা থাকতো। এবং এটা মনে করার একটা টেকনিক ছিল। টেকনিকটা এরকম যে এই যে সাফিক্সেরগুলো ফলো করো, সাফিক্সেরগুলো ফলো মানে হচ্ছে এরকম যাচ্ছে, একটা সার্কেল তৈরি করো। মানে প্রথমে 1 2 3, 1 2 3, এই যে x1 y2 মাইনাস y3, তারপরে 2 3 1 x2 y3 মাইনাস y1, তারপরে 3 1 2 মানে x3 y1 মাইনাস y2।
তো এরকমভাবে একটা সাইক্লিক অর্ডারে এই জিনিসটা থাকে, এইভাবে ক্ষেত্র। তারপরে ছিল যে একটা ত্রিভুজে যদি 3টে শীর্ষবিন্দু জানা থাকে তাহলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কী হয়? ভর কেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজের 3টে মধ্যমা যেখানে গিয়ে ছেদ করে সেটাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। 3টে শীর্ষবিন্দু জানা থাকলে ভর কেন্দ্র বের করার সূত্র ছিল আমার x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এই ছিল আমার ভর কেন্দ্রের সূত্র। তো এইভাবে আশা করি জিনিসগুলো এসছিল। এগুলো আমার এখানেও টুকটাক কাজে লাগবে, ভালোই কাজে লাগবে, টুকটাক বলে ভালোই কাজে লাগবে। তো এবার আমরা আমাদের অ্যাকচুয়াল ক্লাস 11-এর স্ট্রেট লাইন অধ্যায়টার মধ্যে ঢুকব। স্ট্রেট লাইন বা সরলরেখা, নামটা সরল হলেও এই অধ্যায়ের মধ্যে প্রচুর ফর্মুলা থাকবে এবং ফর্মুলা থেকে বড় কথা একই সরলরেখার আমরা দেখতে পাবো যে সরলরেখাটা একটাই সরলরেখার বিভিন্ন রকম সমীকরণের আকার, বিভিন্ন রকম। একই একটা সরলরেখা তৈরির জন্য মিনিমাম কটা বিন্দু দরকার? মিনিমাম 2টো বিন্দু দরকার, মিনিমাম বলছি কিন্তু বারবার। ম্যাক্সিমাম তো অসংখ্য, একটা সরলরেখার মধ্যে অসংখ্য কোটি কোটি বিন্দু থাকে। এবং তোমরা ছোটোবেলায় করতে গ্রাফে একটা ইকুয়েশন দেওয়া থাকতো এরকম 2x + 3y = 5, এরকম একটা সমীকরণ থাকতো যেটা থেকে তোমরা এরকম করে বের করতে 2x = 5 - 3y বা x = 5 - 3y/2। তারপরে এরকম চার্ট করে x y করে 3টে পয়েন্ট বের করতে, 3টে পয়েন্ট করে গ্রাফে বসাতে, গ্রাফে বসে এইভাবে দাগটা টেনে দিতে। ঠিক আছে? তারপরে কি সরলরেখার উপরে 3টেই পয়েন্ট হয় না, সরলরেখার উপরে অসংখ্য পয়েন্ট। মিনিমাম 2টো পয়েন্ট দরকার, 2টো বিন্দু যুক্ত বলি সরলরেখা, আর মাঝখানে অসংখ্য পয়েন্ট। যাই হোক, তো সেরকমই এখানে আমরা এই অধ্যায়টায় আমরা একটা সরলরেখারই সমীকরণের এই হচ্ছে সরলরেখার সমীকরণ। এই যে একদিকে সমীকরণটা দেখা যাচ্ছে এটা সরলরেখার সমীকরণ, বাট এটা একটাই ফর্ম নয়। এই সরলরেখার সমীকরণের বিভিন্ন রকম আকার আছে। কখনো ছেদিতাংশ আকারে আসবো আমরা, কখনো অভিলম্ব আকারে যাব, কখনো 2 বিন্দু আকারে যাব, কখন কোন আকারটা ব্যবহার করবো, কোন প্রশ্নের ক্ষেত্রে কোন আকার দিয়ে সমাধান করতে হবে। তো সেইগুলো আমাকে ভালো করে বুঝতে হবে এবং সেই জন্য বলছি শুধু ফর্মুলা আমার মুখস্থ করলে হবে না, আমাকে বুঝতে হবে যে কোন প্রশ্নের কোন ফরম্যাটের জন্য আমাকে কোন আকারটা কাজে লাগবে। ঠিক আছে? আর তার জন্য পিকচারগুলো ভালো করে বুঝতে হবে। এবার প্রথমে সরলরেখার সমীকরণের আকার জানার আগে আমাকে সরলরেখা সম্পর্কে বেসিক কিছু জিনিস আমাকে ক্লিয়ার রাখতে হবে। যেমন সরলরেখার আনতি কাকে বলে, সরলরেখার প্রবণতা বা নতি কাকে বলে। আনতি নতি এক কথা নয়, আনতি একটা আলাদা জিনিস। আনতি ইংরেজিতে বলা হয় ইনক্লিনেশন, আর প্রবণতা বা নতি এই দুটো সেমই কথা, যেটাকে ইংরেজিতে বলে গ্র্যাডিয়েন্ট বা স্লোপ। তো ফার্স্ট অফ অল আনতি জিনিসটা কি? বলা হচ্ছে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করছে তাকে তার আনতি বা ইনক্লিনেশন। একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ করছে তাকে বলা হচ্ছে সেই কোণ সরলরেখার আনতি। ঠিক আছে? বা ইনক্লিনেশন। যেমন এখানে আমি দুটো সরলরেখা, এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার এক্স, এই হচ্ছে ওয়াই। আচ্ছা, তা এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে, এটা চিত্র 1 আর এটা চিত্র 2। ঠিক আছে? দুটোতেই আমরা ইনক্লিনেশনটা আগে দেখবো, তারপরে প্রবণতার ব্যাপারটা আসছে। তো এই সরলরেখাটার ক্ষেত্রে এই যে এবি রেখাটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমার এক্স অক্ষ। এই এবি রেখাটা এক্স অক্ষের সাথে কিন্তু দু রকমের কোণ করে, একবার এইভাবেও একটা কোণ হতে পারে, আবার এইভাবেও একটা কোণ হতে পারে। দুটোই কিন্তু সরলরেখাটা এক্স অক্ষের সাথেই করছে, কিন্তু এর মধ্যে কোন কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন হচ্ছে? এই কোণটা। এই কোণটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এই কনসেপ্টটা তোমাদের ক্লাস 10-এ থাকা উচিত, কোন পরিমাপের ধারণা আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণটা আর ঘড়ির কাঁটার দিকে। তো যাই হোক, আমাদের ডেফিনিশন কি বললাম, যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ তৈরি করবে সেটাই তার ইনক্লিনেশন বা আনতি। তাহলে এটা এই দুটো কোণের মধ্যে ইনক্লিনেশন কোনটা হবে? এই জিনিসটা হচ্ছে আমার ইনক্লিনেশন বা আনতি, যেটাকে আমরা কি ধরেছি? থিটা। ঠিক আছে? চিত্র 2-এ আসি। এই হচ্ছে সিডি রেখাটা, এটা একটু অন্যরকমভাবে আছে, এটা এইভাবে ছিল, এটা এইভাবে আছে, অনেক রকমভাবে থাকতে পারে। আমি যা দুটো ডায়াগ্রাম দিয়ে বলছি, এখানেও এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এখানেও এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এখানে এবিটা এইভাবে রয়েছে, এখানে সিডিটা এইভাবে রয়েছে। তো এখন সিডি রেখাটা এক্স অক্ষের সাথে কোণ বলতে এইভাবে এক কোণ উৎপন্ন করতে পারে, অথবা এইভাবেও কোণ উৎপন্ন করতে পারে। আজকে মনে করো এই কোণটার মানটা আমি প্রশ্নে বলে দেওয়া আছে থিটা, এই দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে থিটা। কিন্তু এটা কিন্তু ইনক্লিনেশন নয়। কেন নয়? কারণ ডেফিনিশনে কি বললাম? ডেফিনিশন আমি এটাই বললাম যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণটা তৈরি করবে সেটাই তার ইনক্লিনেশন বা আনতি। তাহলে এটা যদি থিটা হয়, পুরোটা তো 180 ডিগ্রি, এক সরল কোণ, ক্লাস 8-এর জিনিস, এক সরল কোণ। তাহলে এটা থিটা হওয়া মানে বাকিটুকু 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার এই রেখাটার আনতি, এই 180 ডিগ্রি মাইনাস। ক্লিয়ার? মানে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হওয়া উচিত 120 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয় এটা হওয়া উচিত হচ্ছে 130 ডিগ্রি, এরকম ব্যাপার। এটা গেল ইনক্লিনেশন। এবার আসি গ্র্যাডিয়েন্ট বা স্লোপ। কিছুই না, কি বললাম আমি প্রথমে, আনতি মানে হচ্ছে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে সেটাই তার আনতি। এবার ওই উৎপন্ন কোণের ট্যানের মানটাকে বলা হবে হচ্ছে গিয়ে তার প্রবণতা বা স্লোপ। যে আনতিটা যেটা হচ্ছে, বারবার শুনলাম, যেটা আনতি হচ্ছে সেই আনতি ট্যানের মানটা হচ্ছে তার প্রবণতা বা স্লোপ। মানে এখানে আনতিটা কত ছিল? থিটা, তার মানে স্লোপটা হচ্ছে ট্যান থিটা। এটাকে এম দ্বারা ডিনোট করা হয়। স্লোপ বা গ্র্যাডিয়েন্টকে জেনারেলি এম দ্বারা ডিনোট করা হয় এবং বের করা হচ্ছে ট্যান থিটা। এখানে তার মানে এখানে 180 মাইনাস থিটা ছিল, তাহলে এখানে স্লোপটা হচ্ছে ট্যান 180 মাইনাস থিটা। এবং সংযুক্ত কোণ থেকে আমরা জানি ট্যান 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান। তো যাই হোক, তো এরকম ব্যাপারটা যে কোথাও যদি আমি আনতি বা ইনক্লিনেশনটা বুঝতে পারি 30 ডিগ্রি, তার মানে আমার স্লোপটা হওয়া উচিত কি? ট্যান 30, দ্যাট ইজ 1/√3, হুইচ ইজ আওয়ার এম দিয়ে ডিনোট করা হয়। যদি কোথাও আমি বুঝতে পারি থিটাটা আমার থিটাটা মনে করো 60, এইদিকে 60 আছে, তার মানে আনতি ছিল, এখানেও আনতিটা আমি কোথাও দেখতে পেলাম আমার 120 ডিগ্রি আনতিটা, তাহলে স্লোপটা হচ্ছে কি আমার ট্যান 120। তখন আমরা সংযুক্ত করে ভেঙে দেবো, সংযুক্ত করে ভেঙে দেওয়া মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে ট্যান 180 মাইনাস থিটা মানে কি? মাইনাস ট্যান থিটা, তার মানে মাইনাস। এইভাবে জিনিসগুলো আসবে। আচ্ছা, নেক্সট এখানে আমরা দেখব যে আগের টপিকটা আমরা দেখেছিলাম যে যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে তাহলে তার স্লোপটাকে আমরা বলছিলাম ট্যান থিটা। গ্র্যাডিয়েন্ট বা স্লোপ বা প্রবণতা যাই বলে না কেন সেটা ট্যান। এবার সবসময় যে এরকম হবে যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ করেছে সেই ইনফরমেশনটা নাও দেওয়া থাকতে পারে। যে যদি আমরা কোণের মানটা পেয়ে যাই তাহলে তো ট্যান থিটাটা হচ্ছে প্রবণতা, খুব ভালো হবে। কিন্তু সবসময় যে সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে করে কী কোণ করছে সেই ইনফরমেশনটা নাও দেওয়া থাকতে পারে, কোণের মানটা নাও বলা থাকতে পারে। জাস্ট বলে দিল একটা সরলরেখার দুটো পয়েন্ট বলে দিল যে এবি মনে করো একটা সরলরেখা, এবি সরলরেখার এ পয়েন্টটা হচ্ছে x1y1, বিটা হচ্ছে x2y2। একটা সরলরেখার ওপরে স্থিত দুটো পয়েন্ট জানা আছে। তাহলে পরে আবার আরেকটা কথা এখানে বলি, সরলরেখার উপরে দুটো পয়েন্ট মানে কিন্তু এই নয় যে সরলরেখাটা এখানেই শেষ। হতে পারে সরলরেখাটা এখান থেকে এক্সটেন্ড করে আরও অনেকটা গেছে, এখানে এক্সটেন্ড করে আরও অনেকটা গেছে, কিংবা পিছনে এক্সটেন্ড করে অনেকটা এসছে। একটা সরলরেখার উপরে জাস্ট দুটো পয়েন্ট বলা আছে এ আর বি, একটা x1y1, একটা হচ্ছে x2y2। তাহলে এখানে কিন্তু আমার বলে দেওয়া নেই যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করছে। যেহেতু কোণের মানটা আমি জানি না, তাহলে আমি তার ট্যানটা ওইভাবে বের করতে পারবো না ডিরেক্টলি। আর ট্যান থিটা না বের করতে পারলে আমি প্রবণতাও পাবো না আমাদের আগের টপিক অনুযায়ী, আগের ফর্মুলাটা অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা কী করব, যে যদি আমরা গ্র্যাডিয়েন্ট অফ এ স্ট্রেট লাইন থ্রু টু গিভেন পয়েন্টস, যদি একটা স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট জানা থাকে তাহলে সেই স্ট্রেট লাইনটার আমরা স্লোপ বা প্রবণতা কী করে বের করবো দেখা যায়। তো আমরা করলাম কি, এ আর বি পয়েন্টটা জানি, তো আমরা এই মানে অ্যাকচুয়ালি এরকমভাবে ছিল রেখাটা, অ্যাকচুয়ালি এরকম ছিল, শুধু এইটুকু রেখাটা ছিল এ আর বি। এবার আমরা করলাম কি, পেছনের দিকে এটাকে লম্বা করে বাড়িয়ে দিলাম, যেটা এক্স অক্ষে গিয়ে কোথাও একটা ছেদ করবে, ঠিক আছে। এখন তার মানে এইটাই কিন্তু পুরোটাই কিন্তু সরল রেখাটা, যার উপরে এ আর বি দুটো পয়েন্ট। এবার আমাদের আগের টপিক অনুযায়ী আমরা বলতে পারি একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে সেটার ট্যানের মানটা হচ্ছে তার প্রবণতা। তা আমি যদি ধরে নিই এবি সরলরেখাটাকে বর্ধিত করার পর সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরে থিটা কোণ করে, এটা যদি ধরি তাহলে তার প্রবণতা এম হওয়া উচিত ট্যান থিটা, আমাদের আগের ফর্মুলা অনুযায়ী এমটা ট্যান থিটা। এবার দুর্ভাগ্যবশত আমরা থিটার মানটা জানি না, এটা আমি থিটা ধরে নিয়েছি, থিটার মানটা জানলে তো কাজই হয়েছে। তাহলে কী করে করি তো দেখা যাক। আচ্ছা, এ পয়েন্টটা হচ্ছে x1y1, বি পয়েন্টটা হচ্ছে x2y2। তো আমরা একটু বুঝে নিই। প্রথম কথা হচ্ছে এখানে যদি আমার ওটা হচ্ছে মূলবিন্দু হয় আর এই পয়েন্টটা যদি x1y1 হয়, তাহলে ছোটোবেলা থেকে আমরা কী জেনেছি যে মূলবিন্দু থেকে x অক্ষ বরাবর যতটা সরবে সেটা হচ্ছে আমার ভুজ বা x স্থানাঙ্ক, তার মানে ওপিটা হচ্ছে
হ্যাঁ ওপিটা হচ্ছে আমার x1, সরি ভুল হয়েছে আমার একটু। ওপি এটা হচ্ছে আমার x1, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যতটা সরছে সেটা হচ্ছে আমার x1, আর এখান থেকে যতটা উঠবে সেটা হচ্ছে আমার y1, মানে এপিটা হচ্ছে y1, ওপিটা হচ্ছে x1 আর এপিটা হচ্ছে y1। ক্লিয়ার? এবার আসি বি বিন্দুর ক্ষেত্রে x2 y2 একই জিনিস, এর x স্থানাঙ্কটা কি x2, তার মানে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর কতটা সরেছে OQ, দ্যাট ইজ x2, আর এখান থেকে উপরে কতটা উঠেছে BQ, দ্যাট ইজ y। এই ইনফরমেশনগুলো আমার কাছে আছে, তাতে লাভ কি হয় দেখি। আমরা এখানে যেটা করেছি এ বিন্দু থেকে এই BQ রেখার উপরে AR রেখা টেনে দিয়েছি। এগুলো ডট ডট এই কারণেই দেওয়া হয়েছে যাতে বোঝা যায় যে এগুলো কিন্তু এক্সট্রা ড্রং করা, মানে ড্রয়িংটা করা হয়েছে, অ্যাকচুয়ালি হচ্ছে AB রেখাটাই ছিল। তো এ বিন্দু থেকে BQর ওপর আমরা AR লম্ব টেনেছি, তার মানে A আর B, এই যে A আর B এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল রাখতে হবে। A আর Bটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ভালো কথা। এবার এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই কোণের মানটা কি হবে? এই কোণের মানটা হবে কি আমার থিটা। কেন? কারণ আমরা শিখেছিলাম দুটো সমান্তরাল রেখার যদি একই ছেদক হয়, দুটো সমান্তরাল রেখার একটা ছেদক হয়েছে, তাহলে এই কোণ দুটো হয় পরস্পর অনুরূপ। এখানেও ব্যাপারটা কিছুটা সেরকম। এই যে AR আর এই যে OX, এই OX বলতে X অক্ষ, এটা হচ্ছে সমান্তরাল রেখা, আর তাদের ছেদকটা ভাবা যেতে পারে এই যে ছেদকটা। তাহলে এই কোণ আর এই কোণ এটা পরস্পর অনুরূপ কোণ, তাহলে এটা থিটা ধরা মানে এটাকে থিটা হচ্ছে। এখন আমাদের পুরো ফোকাসটা থাকবে হচ্ছে এই A আর B সমকোণী ত্রিভুজের ওপর, যার আর বিন্দুতে সমকোণ, আর এটা হচ্ছে থিটা, তার মানে লম্বটা হচ্ছে BR আর ভূমিটা হচ্ছে আমার AR। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হওয়া উচিত? আমরা কি শিখে এসেছি? ট্যান থিটা মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে আমার BR, এই ত্রিভুজের BR, আর ভূমি মানে হচ্ছে আমার AR। এবার এগুলো আমি কোথা দিয়ে পাবো? বিআরটা কি করে পাওয়া যেতে পারে? ভালো করে ফোকাস করো। বিআর পাওয়া যেতে পারে আমি যদি টোটাল বিকিউ থেকে আমি কিউআরটাকে বাদ দিই, টোটাল বিকিউ থেকে যদি কিউআরটাকে বাদ দিয়ে দিই তাহলে বিআর করে থাকবে, সেটাই করি। বিকিউ থেকে আমি কিউআরটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার আসি এআর মানে অ্যাকচুয়ালি কি বলতো? পিকিউ। এআর মানে হচ্ছে পিকিউ, তাহলে তার জায়গায় আমরা লিখে দিলাম পিকিউ। খুব ভালো কথা। এবার বিকিউটা যেমন আছে উপরে থেকে যা। কিউআর মানে অ্যাকচুয়ালি কিউআর মানে চিত্র থেকে বোঝা যেতে পারে এপি। কিউআর মানেই হচ্ছে আমার কি? এপি। তাহলে এটার জায়গায় আমরা লিখে দিই এপি, কিউআর এর জায়গায় লিখে দিলাম এপি। এবার পিকিউ মানে কি? পিকিউ মানে যদি ওকিউ থেকে ওপিটাকে বাদ দিয়ে দেওয়া হয়, ওকিউ থেকে ওপি বাদ দিলে কিন্তু পিকিউ করে দেবে, তাহলে নিচে আমরা সেটা লিখছি ওকিউ মাইনাস ওপি। ঠিক আছে? এবার দেখ এই ডেটাগুলো সব আমার তৈরি আছে। বিকিউ কোথায়? এই যে বিকিউ, দ্যাট ইজ y2 মাইনাস এপি কোথায়? এপি হচ্ছে এই যে দ্যাট ইজ y1। ওকিউ কোথায়? এই যে x2 মাইনাস এটা মানে হচ্ছে x1। ঠিক আছে? তার মানে দেখা যাচ্ছে tan থিটা ইকুয়াল টু কি বেরোলো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তার মানে আমার যদি থিটা মানটা নাও জানা থাকে তাহলেও আমি প্রবণতা বের করতে পারবো ওদের বিন্দুগুলো থেকে। কি করে? দুটো বিন্দু জানি, x1 y1 আর x2 y2, তার মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করলেই আমি তার স্লোপ বা প্রবণতাটা পেয়ে যাবো। তাই তো দেখতে পেলাম অ্যাকচুয়ালি ট্যান থিটাটা আমরা এখানে ধরে দিয়েছিলাম থিটা, সেই হিসাবে ট্যান থিটাটা স্লোপ, আবার ট্যান থিটাটা বের করে আমরা পেলাম এই জিনিসটা। তার মানে দুটো বিন্দু জানা থাকলে তার y কোঅর্ডিনেটের বিয়োগফল বাই x কোঅর্ডিনেটের বিয়োগফলটাই হচ্ছে তার স্লোপ। এটাকে এরকমও লেখা যায় y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, বাট অর্ডারটা যেন চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে? কারণ নইলে সাইডের একটা প্রবলেম হয়ে যাবে। উপরে y2 মাইনাস y1 হলে নিচে x2 মাইনাস x1, উপরে y1 মাইনাস y2 হলে নিচে x1 মাইনাস x2। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণের আকারগুলোতে ঢুকলাম। একই সরলরেখার একটাই স্ট্রেট লাইনের বিভিন্ন রকম ফর্ম হয়, ইকুয়েশন অফ ফর্মটা বিভিন্ন রকম হয়। কখন কোন ফর্মটা ইউজ করবো বা কী ইনফরমেশন থাকলে আমরা কোনটা ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমাকে একটু ভালো করে বুঝতে হবে। তো দেখা যাক ভেরিয়াস ফর্মস অফ ইকুয়েশন স্ট্রেট লাইন। প্রবণতা ফার্স্ট আমরা যেটা দিয়ে শুরু করছি, প্রবণতা ছেদিতাংশ আকার। একটা সরলরেখার সমীকরণের প্রবণতা ছেদিতাংশ আকার। কখন এটা অ্যাপ্লাই করবো? যদি প্রশ্নে এমন কোনো ইনফরমেশান পাই যেখান থেকে আমি সরলরেখার প্রবণতাটা পেয়ে যাব,
হয়তো কোণ বলা আছে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে কী কোণ, অথবা কোনো বিন্দু থেকে আমি সরলরেখার যদি প্রবণতাটা বের করতে পারি বা প্রবণতাটা ডিরেক্ট বলে দেওয়া থাকে। 2 নম্বর হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। সরলরেখাটা ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে কতটা দৈর্ঘ্যে ছেদ করেছে, সেই দৈর্ঘ্যটা ওটাকেই ছেদিতাংশ বলা হচ্ছে। আমি চিত্রে দেখাচ্ছি, সেই ছেদিতাংশটাকে আমরা সি ধরেছি, ঠিক আছে। কিছু জেনারেল ডিনোশন থাকে। তো সরলরেখা কর্তৃক ওয়াই অক্ষের ছেদিতাংশ যদি জানা থাকে সি, তাহলে সরলরেখার সমীকরণের আকার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার আমরা আঁকাটা দিয়ে বুঝি যে কখন এরকম। এই হচ্ছে আমার সরলরেখাটা এবি, দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন দেওয়া কারণ এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন, মানে এটা আরও বড় রয়েছে, আমরা জাস্ট এটা ডিনোট করেছি, ঠিক আছে, এবি। এবার এবি সরলরেখার আমি দেখব যে আমি প্রবণতা যদি জানা থাকে, যদি ওয়াই অক্ষটাকে কতটা দূরে ছেদ করেছে সেটা জানা থাকে, তাহলে পরে আমরা সেই সমীকরণ কী করব। এই যে এবি রেখাটা দেখতে পাচ্ছিস, এই এবি রেখার উপরে যে কোনো জায়গায় আমি একটা পি বিন্দু ধরেছি, পি বিন্দুটা স্থানাঙ্ক এক্স হয়। তো সেই কথা অনুযায়ী, মানে আমাদের রুল অনুযায়ী পি বিন্দুটা যদি এক্স ওয়াই হয়, তার মানে এই যে এক্স স্থানাঙ্কটা কী করে পাবো না, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যতটা সরবে সেটাই ওর এক্স স্থানাঙ্ক হওয়া উচিত। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে আমার এক্স, তার মানে ওএমটা হচ্ছে কি আমার এক্স। আর কি এখান থেকে লম্বটা পি বিন্দু বরাবর লম্বটা যতটা হবে, মানে পিএমটা হচ্ছে কি আমার ওয়াই, এটা হচ্ছে কি আমার ওয়াই, এই পুরো জিনিসটা হচ্ছে ওয়াই হলো। আর এই যে সরলরেখাটাকে যখনই আমি এখানে বাড়িয়ে দিয়েছি না, যখন সরলরেখাটা এসছে, সরলরেখা কিন্তু ওয়াই অক্ষকে কাট করে বেরিয়ে গেছে, এই যে কিউ বিন্দুতে কাট করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে ওয়াই অক্ষকে সরলরেখা। তাহলে এই মূল বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব যতটা, সেটাই হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। ছেদিতাংশ বা ইন্টারসেকশন বলতে এটা নিচের দিকেও হতে পারে, মানে নিচে হয়তো এইভাবে রেখাটা রয়েছে, এইভাবে বেরিয়ে গেছে, তখন ঋণাত্মক ওয়াই অক্ষের ছেদিতাংশ, জাস্ট এইভাবে ঋণাত্মক ওয়াই অক্ষের ছেদিতাংশ। আজকের এখানে এইভাবে বেরিয়েছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে যে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কাট করেছে, কিউ বিন্দুতে। তাহলে এই মূল বিন্দু থেকে কিউ বিন্দুর এই যে দৈর্ঘ্যটা, এই যে দূরত্বটা, এটা হতে পারে 2 একক, এটা হতে পারে 3 একক, এটা হতে পারে 4 একক। যদি ঋণাত্মক ওয়াই অক্ষকে কাটে তাহলে -2, -4, -6 যাই হোক। তো এখানে আমার ওয়াই অক্ষের ছেদিতাংশটাকে আমরা ওয়াই ধরেছি, মানে সি ধরেছি, যেটা ওকে। এবং আমরা ধরে নিয়েছি, বা ধরে নেওয়ার থেকে বড় কথা হয়তো দেওয়া থাকবে যে এবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে। এই যে দেখতে পাচ্ছিস থিটা, এই কোণটা, এই কোণটা থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে। তাহলে আমাদের প্রবণতার ধারণা অনুযায়ী আমরা জানি যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে সেটাই তার ট্যানের মানটা হচ্ছে তার প্রবণতা। তাহলে এখানে প্রবণতা এম সমান কী হওয়া উচিত, ট্যান থিটা। এমটা যদি ট্যান থিটা হয়, ট্যান থিটাটা আমি ভ্যালুটা কী করে বের করবো সেটা দেখি। আজকে এই কোণটা যদি থিটা হয়, এই এক্স অক্ষ আর এই যে কিউএস এরা পরস্পর সমান্তরাল, দেখতে পাচ্ছিস কিউএস, আর এই পি কিউ বা পিবি যাই হোক না কারণ একটা ছেদক, এক্স অক্ষ আর কিউএস হচ্ছে সমান্তরাল, এই পিবি রেখা হচ্ছে ছেদক, এই কোণ দুটো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। তাহলে সেখান থেকে এই কোণটাকে আমরা থিটা ভাবতে পারি। কিউ বিন্দু থেকে এর উপরে লম্ব টানা হয়েছিল, তার মানে পি এস কিউ একটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, যার লম্বটা হচ্ছে পিএস, দুইটা হচ্ছে কিউএস। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই পিএস বাই কিউএস। পিএস আমি কী করে পাবো না, আমি যদি পিএম থেকে এস এমটাকে বাদ দিয়ে দিই তাহলেই আমি পিএস পাবো, পিএম মাইনাস এস। কিউএস মানে অ্যাকচুয়ালি চিত্র থেকে বোঝা যাচ্ছে কিউএস মানে কে, কিউএস মানে হচ্ছে ওয়ে, কিউএস এর জায়গায় ওয়ে। আচ্ছা পিএম বলতে যে পিএম মানে তো ওয়াই, সেটা লিখে দিলাম। আর এস এম চিত্র থেকে দেখতে পাচ্ছি এস এম আর ও কিউ সেম, এস এম আর ও কিউ, তাহলে এস এম এর জায়গায় ও কিউ লিখলাম, ওয়ে মানে হচ্ছে এক্স, তাই ওয়ের জায়গায় এক্স লিখলাম। আর তারপরে ও কিউ কোথায় গেল, ও কিউ তো আমার বলেই দেওয়া আছে, ও কিউ হচ্ছে সি, তাই ও কিউ জায়গায় সি। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস সি বাই এক্স, কোনাকুনি গুণ করে দিলে এম এক্স, ওয়াই মাইনাস সি হচ্ছে এম এক্স, ওয়াই টু এম এক্স প্লাস সি। এই এক্স ওয়াইগুলো কিন্তু ভ্যারিয়েবল, এইগুলো কিন্তু এরমই থাকবে। এই এম সি এগুলো প্রশ্নের ইনফরমেশন থেকে আমাকে তৈরি করতে হবে, যে আমাকে বুঝতে হবে ওটা কি প্রবণতা ছেদিতাংশ আকারে যাচ্ছে। প্রবণতা ছেদিতাংশ আমি কী করে বুঝবো, যদি আমি দেখতে পাই যে আমি প্রশ্নের ইনফরমেশন থেকে আমি সরলরেখার প্রবণতা ডিরেক্ট পাচ্ছি অথবা তৈরি করতে পারছি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশটা যদি উপরের দিকে ধনাত্মক হয় তাহলে প্লাসে হবে, নিচে হলে জাস্ট এই প্লাসটা মাইনাস হবে যদি ঋণাত্মক ওয়াই অক্ষ। আচ্ছা এবার আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের আরেকটা ফরম্যাট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকারটা কি, কোনো সরলরেখার উপরিস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু বলে দেওয়া থাকবে, আর
সরলরেখার প্রবণতাটা আমরা জানবো। সেটা একদম ডিরেক্ট প্রবণতা বলে দেওয়া থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে যে কোন সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে সেটা বলে দিয়ে সেখান থেকে প্রবণতা। যাই হোক, যদি এই দুটো ইনফরমেশন আমার হাতে থাকে যে একটা সরলরেখার উপরে অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুটা আমি জানি আর তার প্রবণতা জানি, তাহলে সেক্ষেত্রে আমি বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণের সূত্রটা হচ্ছে আগে সূত্রটা লিখে দিচ্ছি, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই হচ্ছে ফর্মুলাটা। তো আমরা দেখবো আজকে এটা কীভাবে আসছে জিনিসটা। তা আজকে যদি মনে করো সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, তাহলে সেই সরলরেখার প্রবণতা আমরা এম ইকুয়াল টু জেনে এসেছি ট্যান থিটা, তাই তো। এবং আমরা আরও একটা জিনিস জেনেছি যে যদি সরলরেখার উপরের দুটো পয়েন্ট জানা থাকে, দুটো পয়েন্ট, তাহলে সেই সরলরেখার প্রবণতা কী করে বের করা যায়। তো আজকে এই সরলরেখার উপরে একটা পয়েন্ট আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান তো ওরাই বলে দেখবে, কোশ্চেনে দেওয়া রয়েছে পার্টিকুলার। আর আমি এই সরলরেখার উপরে একটা পার্টিকুলার মানে জেনারেল একটা পয়েন্ট ধরছি এক্স ওয়াই। সরলরেখার উপরে জেনারেল কোনো একটা পয়েন্টকে এক্স ওয়াই ধরছি, এক্স ওয়াই ধরবো, মানে এটা কোনো নাম্বার নয়, এটা পার্টিকুলার পয়েন্ট, এটা বলে দেওয়া রয়েছে। আর আমরা একটা পয়েন্ট ধরে নিয়েছি এক্স ওয়াই। তো যদি একটা সরলরেখার উপরে দুটো পয়েন্ট জানা থাকে, তাহলে সেই সরলরেখার প্রবণতা এম কি করে বের করা হয়? দুটো পয়েন্ট জানা থাকলে ওই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, যে কোনো একটা, তার মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স ওয়ান মাইনাস এক্স। একদম সেকেন্ড আমরা যেটা দেখলাম, দুটো বিন্দু জানা থাকলে তার প্রবণতা। ওকে, তো সেখান থেকে আমরা এম ইকুয়াল টু সাইডটা চেঞ্জ করে মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস এক্স ওয়ান, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই হচ্ছে জিনিসটা থাকে, এই হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। ওকে, তার মানে কোনো সরলরেখার উপরে যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান জানা থাকে আর তার প্রবণতা এম বলে দেওয়া থাকে, কিংবা আমরা বের করে নিই, তাহলে সেই সরলরেখার সমীকরণের ফরম্যাট হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান গিভেন ডেটা দেওয়া থাকবে নাম্বারিংয়ে, এক্স ওয়াইটা কিন্তু জেনারেল, মানে এক্স ওয়াই থাকবে, নইলে ইকুয়েশন হবে না। ওকে, আচ্ছা, এরপরে আমরা 3 নম্বরে দেখছি দুই বিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্ম। মানে কোনো সরলরেখার উপরে যদি কোনো দুটো পার্টিকুলার বিন্দু বলা থাকে, তাহলে পরে সেই সরলরেখার সমীকরণ আমরা কি করে তৈরি করব। কোনো সরলরেখার উপরে যদি দুটো পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমরা কি করে সেই সরলরেখার সমীকরণটা বের করব। প্রথম সমীকরণটা আমি আগে লিখে নিই। সমীকরণটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা হচ্ছে ফর্মটা, ঠিক আছে। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো নাম্বার পয়েন্ট ডিরেক্ট পার্টিকুলার দেওয়া থাকবে, আর এক্স ওয়াইটা জেনারেল এক্স ওয়াই থাকবে। তো ফার্স্ট অফ অল দুটো পয়েন্ট জানা আছে, তো সেই দুটো পয়েন্ট জানা থাকলে আমরা সরলরেখার প্রবণতা বের করে ফেলতে পারি। একদম প্রিভিয়াসলি বলেছি আমি প্রবণতা বের করার পরে যে দুটো বিন্দু জানা থাকলে, কোনো সরলরেখার উপরে দুটো বিন্দু জানা থাকলে তার প্রবণতা কী করে বের করা হয়? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স, এইভাবে, তাই তো। এবার কথা হচ্ছে, এটা তো প্রবণতা একটা পেলাম। এবার আমি সরলরেখার উপরে জেনারেল একটা পয়েন্ট পি ধরলাম, মনে করো সরলরেখার উপরে জেনারেলি একটা পয়েন্ট এক্স ওয়াই ধরে নিলাম এই সরলরেখার উপরে। তাহলে আমি এ আর পি থেকে তার প্রবণতা এমটা কি বের করতে পারি? এটাও তো সরলরেখার উপরে দুটো পয়েন্ট, এ আর পি থেকে সরলরেখার প্রবণতা তাহলে আমি বের করতে পারবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স ওয়ান মাইনাস এক্স। অ্যাকচুয়ালি দুটো বিন্দু থেকে কোনো সরলরেখার প্রবণতা মানে হচ্ছে তার ওয়াই কোঅর্ডিনেটের বিয়োগফল বাই এক্স কোঅর্ডিনেটের বিয়োগফল। অর্ডারটাকে একটু দেখে নিতে হবে, মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হলে নিচে এক্স মাইনাস এক্স ওয়ান হবে। তো এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান উপরে, নিচে এক্স মাইনাস এক্স ওয়ান। এটাও কিন্তু একই রেখার প্রবণতা বেরোলো, এই যে জিনিসটা বেরোলো আর এই যে জিনিসটা বেরোলো, দুটোই প্রবণতা, একই রেখার প্রবণতা। এবার একই রেখার, একই সরলরেখার আলাদা আলাদা প্রবণতা হয় না, ঠিক আছে। সমীকরণের আকার হয়তো ভেরিয়াস হতে পারে, ডিফারেন্ট হতে পারে, কিন্তু কোনো একটা সরলরেখার প্রবণতা নির্দিষ্ট, সেম, সেটা পাল্টায় না। তার মানে এই দুটো প্রবণতা তো একই সরলরেখার প্রবণতা, তার মানে এই দুটো প্রবণতা কিন্তু শর্তানুসারে কী হওয়া উচিত? সমান। মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই দুটো জিনিস হচ্ছে সেম, ঠিক আছে। আচ্ছা, কোনো সরলরেখার এবার আমরা দেখবো ছেদিতাংশ আকারে সমীকরণ বা ইন্টারসেপ্ট ফর্ম। মানে যদি কোনো সরলরেখা, যেমন এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার এবি রেখাটা। এই এবি রেখাটা এইভাবে বেরিয়ে যাওয়াতে এক্স অক্ষে একটা নির্দিষ্ট দূরে ছেদ করেছে, এই যে এক্স অক্ষকে একটা নির্দিষ্ট দূরে ছেদ করেছে। সাপোজ
OB দূরে ছেদ করেছে, OB দৈর্ঘ্যটা হচ্ছে A, মানে হয়তো 2 একক দূরে ছেদ করেছে, কি 3 একক দূরে ছেদ করেছে, কি 4 একক, তার মানে x অক্ষের ছেদিতাংশটা হচ্ছে OB, যেটা হচ্ছে A ইউনিট। ঠিক আছে, আবার y অক্ষকে একটা নির্দিষ্ট দূরে ছেদ করেছে, সেটা মনে করো A, ওই সেটা হচ্ছে B ইউনিট। ঠিক আছে, তার মানে এই AB সরলরেখাটা x অক্ষকে আমার A দূরে ছেদ করেছে, মানে A হচ্ছে আমার x অক্ষের ছেদিতাংশ, আর B হচ্ছে আমার y অক্ষের ছেদিতাংশ। ছেদিতাংশ মানে মূল বিন্দু থেকে কতটা দূরে কাট করেছে, কতটা দূরে ছেদ করেছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে ছেদিতাংশ, ইন্টারসেপশন। তো তার সমীকরণটা হবে x/a + y/b = 1। কি করে আসে দেখি। আচ্ছা, একটা ছোট জিনিস বলে নিই, যদি x অক্ষ থেকে a দূরে ছেদ করে, তার মানে এই যে ছেদ বিন্দুটা এটা তো x অক্ষের উপরই আছে, তাহলে এর স্থানাঙ্কটা কিন্তু হওয়া উচিত a0। এটার পেছনে কোনো ক্লাস 11 না, ছোটবেলার জিনিস। মূল বিন্দু থেকে a দূরে সরে গেছে, b বিন্দুটা x অক্ষের উপরই আছে, তাহলে তার y কোঅর্ডিনেটটা 0, তার মানে a0। আর এটা মূল বিন্দু থেকে কতটা উপরে, b দূরে আছে, y অক্ষের উপর আছে বিন্দুটা, তার মানে হচ্ছে 0b। এটা জেনারেল বললাম, এটা খুব একটা এখানে কাজে লাগবে না। এবার আমরা দেখব সমীকরণটা কি করে বেরোচ্ছে। তো সবার আগে আমাকে যেটা লক্ষ্য করতে হবে যে আমি এই AB সরলরেখার উপরে জেনারেলি একটা বিন্দু নিলাম, AB সরলরেখা জেনারেল, এবং P বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x, y। P বিন্দু থেকে আমি x অক্ষের উপর PM লম্ব টানলাম, P বিন্দু থেকে x অক্ষের উপর কি টানলাম, PM লম্ব টানলাম। এবার আমাদের ধারণা অনুযায়ী যদি এটা xy হয়, মানে x হচ্ছে ভুজ, তো তার মানে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x, মানে এইটুকু হচ্ছে x, ওয়েভটা হচ্ছে x, আর PM এখান থেকে এইটুকু PMটা হচ্ছে আমার y, আমার ধারণা অনুযায়ী। আর OB এই পুরোটা কত, এই পুরোটা তো A, আর এই OMটা হচ্ছে x, তাহলে MBটা কত হওয়া উচিত, MB মানে হচ্ছে OB থেকে OMটাকে বাদ দিয়ে দাও, মানে A থেকে x কে বাদ দিয়ে দিলেই আমরা MBটা পাবো, এইটুকু পাবো, মানে হচ্ছে A - x। ঠিক আছে, হলো। এবার এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে PMB আর একটা হচ্ছে AOB। এই দুটো সমকোণী ত্রিভুজ PMB আর হচ্ছে আমার AOB, এরা পরস্পর সদৃশ। দুটো ত্রিভুজ সদৃশ মানে তাদের অনুরূপ কোণগুলো সমান হওয়ার থাকতো। এই যে এটা 90 আছে, এখানে 90 আছে, এই বি কোণটা আমার ছোট ত্রিভুজের কোণ, আবার বি কোণটা কিন্তু বড় ত্রিভুজের কোণ সাধারণ, অবশিষ্ট কোণগুলো সেম। যাই হোক, তো সেই কারণবশত এই ছোট PMB আর AOB এরা সদৃশ হয় ক্লাস 10 এর সদৃশতা চ্যাপ্টার অনুযায়ী। আর যখন দুটো ত্রিভুজ সদৃশ হবে তাদের অনুরূপ বাহুর অনুপাতগুলো সেম হবে। অনুরূপ বাহু বলতে PMB ত্রিভুজের PM বাহুর সাথে AOB ত্রিভুজের AO বাহু, PMB ত্রিভুজের MB বাহুর সাথে AOB ত্রিভুজের OB বাহু, এই দুটো বাহুর অনুপাতটা সেম। ঠিক আছে, তো PM এর জায়গায় আমরা কিছু বসাতে পারি, PM এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি y, OA, O এর জায়গায় কিছু বসাতে পারি, O এর জায়গায় বসাতে পারি হচ্ছে আমার B। আচ্ছা, এদিকে আর হচ্ছে জায়গায় হচ্ছে না, এদিকে নিয়ে আসি, তাহলে PM এর জায়গায় আমরা y আর O এর জায়গায় হচ্ছে B। MB কি বেরিয়েছে, A - x, OB হচ্ছে A, তাহলে y/b, এটাকে যদি লসাগুটাকে ভেঙে দিই, A/a - x/a, A/a কেটে গেলে 1, তাহলে x/a টা এদিকে চলে আসলে x/a + y/b = 1 দ্যাটস ওকে। তো যদি কোনো সরলরেখার x অক্ষের ছেদিতাংশ মানে কতটা দূরে ছেদ করেছে জানা থাকে, y অক্ষের ছেদিতাংশ কতটা দূরে ছেদ করেছে জানা থাকে, তাহলে x/a + y/b = 1 হচ্ছে তার ছেদিতাংশ আকার সমীকরণ। আচ্ছা, তো এখন আমরা একটা স্ট্রেট লাইনের অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করব। অভিলম্ব আকারটা কি, যে সাপোজ এই যে AB একটা সরলরেখা দেখতে পাচ্ছি, এই AB সরলরেখাটার উপরে মূল বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, যে OQ টা AB এর উপর লম্ব। ঠিক আছে, এবং এই লম্বের দৈর্ঘ্যটা প্রশ্নে বলে দেওয়া থাকবে, লম্বের দৈর্ঘ্যটা আমরা জানি, এখানে P বলা আছে, মনে স্মল p। এই OQ এই দৈর্ঘ্যটা, এই যে লম্বের দৈর্ঘ্যটা সেটা P, এবং এই লম্বটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করে, মানে QOB টা হচ্ছে আলফা, যদি আলফা কোণ করে তাহলে পরে সেই সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে x cos আলফা + y sin আলফা = হচ্ছে P। ঠিক আছে, তাহলে কোনো সরলরেখার মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে স্মল p, এবং সেই অঙ্কিত লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ করে, তাহলে তার সমীকরণ হচ্ছে x cos আলফা + y sin আলফা = হচ্ছে P। ঠিক আছে, এইবার আমরা দেখব এটা কি করে আসছে। ফার্স্ট অফ অল, এটা লম্ব টানা হয়েছে মানে এই দিকটাও লম্ব, তার মানে OQB একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ভালো করে দেখো, OQB হচ্ছে একটা
সমকোণী ত্রিভুজ। যেই সমকোণী ত্রিভুজের যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অটোমেটিক্যালি ওবিটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রি উল্টো দিকের বাহু। এই আলফা কোণের সাপেক্ষে তার মানে ও কিউটা হচ্ছে ভূমি, আর কিউ এটা একটা নাম দিয়ে দিই, কিউ বি দিলাম, এটা কিউ বি দিলাম, এটা এ দিলাম। কিউ বিটা হচ্ছে আমরা লম্ব হিসাবে ভাবছি, ও কিউটাকে ভূমি হিসাবে ভাবছি, আর ওবিটা অতিভুজ। তাহলে cos আলফা মানে তো কি ভূমি বাই, cos আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমিটা কোনটা বললাম, ও কিউ, ভূমিটা হচ্ছে ও কিউ আর অতিভুজ হচ্ছে ওবি। ঠিক আছে, তাহলে এখান থেকে cos আলফা ইকুয়াল টু যদি ও কিউ বাই ওবি হয় তাহলে ওবি ইকুয়াল টু কি হওয়া উচিত, ও কিউ বাই, ও কিউ মানে হচ্ছে পি, ও কিউ জায়গায় ও কিউ ভ্যালুটা লিখে দিলাম পি বাই cos আলফা, এটা থাকলো আমার ওবিটা। এবার এদিকে আসি ও কিউ এ, এই ও কিউ এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, কারণ এই তো লম্ব টেনেছি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এবার এখানে একটা ব্যাপার আছে, এই কোণটা তো আলফার বলা ছিল, তার মানে এই কোণটা কত হওয়া উচিত, 90 মাইনাস আলফা। এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তার মানে টোটালটা 90 ডিগ্রি, এইটুকু আলফা মানে এটা হচ্ছে 90 মাইনাস আলফা। এবার এই যে ও কিউ এ, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা 90, এই কোণটা 90 মাইনাস আলফা, তাহলে অবভিয়াসলি এই কোণটা আলফা হবে, তাই তো? এটা 90, এটা 90 মাইনাস আলফা, তাহলে এটা অবভিয়াসলি কত হবে, আলফা। তাহলে এই ও কিউ এ এই সমকোণী ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি উল্টো দিকে পাবো, ও এটা হচ্ছে অতিভুজ। এই আলফা এই কোণটা হলে ভূমিটা হবে এ কিউ, আর ও কিউটা হচ্ছে লম্ব তখন। তার মানে আমরা cos sin আলফা ইকুয়াল টু এখান থেকে যদি বের করতে চাই sin আলফা মানে হচ্ছে লম্ব বাই লম্ব মানে হচ্ছে ও কিউ, লম্ব বাই অতিভুজ, মানে লম্ব হচ্ছে আমার ও কিউ এখানে, আর অতিভুজ হচ্ছে ও এ। আরেকবার বলে দিই, এটা 90 ডিগ্রি মানে এটা অতিভুজ, ও এটা অতিভুজ, আলফা কোণের সাপেক্ষে এ কিউটা ভূমি আর ও কিউটা হচ্ছে লম্ব। sin আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে sin আলফা ইকুয়াল টু হচ্ছে লম্বটা হচ্ছে পি আর ও এটা ওই থাকুক, তাহলে এখান থেকে ক্রস করে দিলে ও ইকুয়াল টু বি বেরোবে পি বাই sin আলফা। তার মানে ও এটা মানে অ্যাকচুয়ালি কিন্তু ওয়াই অক্ষের ছেদিতাংশ। ভালো করে দেখ, ও এটা এই যে এবি সরলরেখাটা এই যে গেছে, এবি সরলরেখাটার উপর, এবি না লিখে এখানে এবি লিখেছি, এবি সরলরেখাটার উপরে আমার ও এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, আর ওবিটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ। তাহলে একটু আগেই আমরা ছেদিতাংশ আকারে করলাম যে কোনো সরলরেখার ওয়াই অক্ষের ছেদিতাংশ আর এক্স অক্ষের ছেদিতাংশ জানা থাকলে সেটা কিভাবে লেখা হয়, এক্স বাই এক্স অক্ষের ছেদিতাংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদিতাংশ ইকুয়াল টু হচ্ছে 1। এক্স বাই এক্স অক্ষের ছেদিতাংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদিতাংশ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এক্স বাই ওবি কত বেরিয়েছে, পি বাই কস আলফা, পি বাই কস আলফা, এটা ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে এক্স কস আলফা বাই পি, ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়ালস টু হচ্ছে 1। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, পিটাকে লসাগু নিয়ে গুণ করে দিলে এই হচ্ছে আমার অভিলম্ব আকার সমীকরণ। সরলরেখার সাধারণ আকার বা জেনারেল ফর্ম। একটা সরলরেখার সাধারণ আকার হচ্ছে এরকম, এটা আলাদা করে বলার মতো কিছু নেই, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা তোমরা ছোটবেলাও পড়েছো, এই যে বিভিন্ন রকম সমীকরণ থাকতো, 2x প্লাস 3y ইকুয়াল টু 5। ঠিক আছে, এটাকে একদিকে আনলে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। এগুলোকে লেখচিত্রের মাধ্যমে ভেঙে x ইকুয়াল টু y ইকুয়াল টু বের করে সেখান থেকে 2-3টে পয়েন্ট করে গ্রাফে বসিয়ে আমরা স্ট্রেট লাইন তৈরি করতাম। সেটাই, সেই কারণে যে কোনো সরলরেখার সাধারণ আকার হচ্ছে এটা, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ওকে, যেখানে a b এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ বলা হয়, x আর y এর সহগ, আর c টা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মানে এই মনে করো একটা সরলরেখা, এই একটা সরলরেখা আছে, সাপোজ এই সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, জেনারেল ফর্মে লেখা হয়েছে। দ্বিতীয়, এটার নাম দিলাম ab সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে cd সমীকরণ, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে cd। এবার এই দুটো একটা কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, সাপোজ আলফা বিটা আমি ধরলাম ছেদবিন্দু। এবার এদের ছেদবিন্দু দিয়ে যদি কোনো রেখা পাস করে, সেই ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা আমরা ফাইন্ড করবো, মানে এই রেখার সমীকরণটা আমরা বের করতে চাই, অথবা এইভাবেও টানা যেতে পারতো, অথবা অন্যভাবে। মানে দুটো এ বি আর সিবি যেখানে ছেদ করেছে, সেই ছেদবিন্দু দিয়ে যদি আরেকটা রেখা যায়, সেই ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, আগে সমীকরণটা আচ্ছা দিচ্ছি, একবারে পরেই দিচ্ছি। তো কি করে আসবে, যখনই দুটো সরলরেখা কোথাও ছেদ করে তাদের একটা পার্টিকুলার ছেদবিন্দু থাকে। তো আমি ধরে নিলাম ছেদবিন্দুটা হচ্ছে আলফা বিটা, আমি 1 আর 2 এর ছেদবিন্দুটাকে ধরলাম
আলফা বিটা, কোথাও না কোথাও তো ছেদ করবে, আমি ধরলাম এই পয়েন্টে ছেদ করেছে। তা ছেদ বিন্দু হওয়া মানে এই বিন্দুটা এবি রেখার উপরেও অবস্থিত অ্যাজ ওয়েল অ্যাজ সিডি রেখার উপরেও অবস্থিত। ছেদ বিন্দুটা এবি রেখার উপর অবস্থিত অ্যাজ ওয়েল অ্যাজ সিডি রেখার উপর অবস্থিত। তার মানে ছেদ বিন্দুটা 1 আর 2 দুটো সমীকরণকে কি করা উচিত? স্যাটিসফাই করা উচিত। তার মানে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ইকুয়াল টু 0, এটাকে 3 নম্বর। a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়াল টু 0, এটাকে 4 নম্বর দিলাম। এটা রইল আমার কাছে। এবার আমরা একটা এই 1 আর 2 এর মধ্যে একটা অপারেশন করছি। কি অপারেশন? যে 1 নম্বর সমীকরণ প্লাস যে কোনো একটা ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক বলতে মানে নট ইকুয়াল টু 0, অবশ্যই নট ইকুয়াল টু 0। তো যে কোনো একটা ধ্রুবক, এটা 2 3 4 5 যাই হোক, তো ধ্রুবক ইনটু 2 নম্বর সমীকরণটা করছি। এই অপারেশনটা করছি আমি 1 আর 2 এর মধ্যে, ভালো করে দেখবে। 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে নিয়ে আমি একটা অপারেশন করছি কি 1 নম্বর প্লাস কে ইনটু সেকেন্ড ইকুয়েশন। তাহলে সেটা কি দাঁড়াবে? a1x প্লাস b1y প্লাস c1 প্লাস বাদিকটা বলছি, বাদিকটা প্লাস এটার সাথে আবার কে গুণ হবে a2x প্লাস b2y প্লাস c2। ডান দিকে তো জিরোই হবে, কারণ ডান দিকে তো জিরোই ছিল, 0 প্লাস কে ইনটু 0 মানে 0। এবং তাহলে আমি করলাম কি 1 নম্বর সমীকরণ প্লাস কে ইনটু সেকেন্ড ইকুয়েশনটা করে আমি এটা পেলাম। এই এটাই হচ্ছে গিয়ে আমার 1 আর 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। এবার কেন কেন এটাই হচ্ছে আমার, সাপোজ এটাকে যদি আমরা 5 নাম্বার দিই, তাহলে দেখতে পাবো আমরা যে এই যে 5 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছি, এই যে 5 নম্বর সমীকরণ, এটা কিন্তু এক্স ওয়াই এর 1 ডিগ্রি সমীকরণ, মানে এক্স আর ওয়াই এর পাওয়ারগুলো, মাথায় ঘাতগুলো 1 করে রয়েছে, সেকেন্ড ডিগ্রি হয়। আর যে কোনো এক্স ওয়াই নিয়ে 1 ডিগ্রি সমীকরণ, এক্স ওয়াই এর 1 ঘাত সমীকরণ সরল রেখার সমীকরণ হয়। তার মানে এটাও এক ধরনের সরল রেখার সমীকরণ। যেহেতু এখানে এক্স আর ওয়াই এর দুটোতেই পাওয়ারগুলো দেখতে পাচ্ছি 1 ডিগ্রি করে আছে, তার মানে এটা একটা সরল রেখার সমীকরণই ধরতে পারি আমরা আমাদের জেনারেল ফর্মটা অনুযায়ী। যেহেতু জেনারেল ফর্মটা এরকম থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্ম অনুযায়ী যেহেতু এটাও একটা 1 ডিগ্রি সমীকরণ, এটা একটা সরল রেখার সমীকরণ। এবার সরল রেখা তো বুঝলাম, কিন্তু পার্টিকুলার এই সরল রেখাটা কেন ছেদ বিন্দুগামী রেখাই হতে যাবে এদের দুজন? কারণ আজকে যদি আমি এখানে আলফা বিটা বিন্দুটা বসাই, তাহলে আলফা বিটা বিন্দুটা মানে এই যে ছেদ বিন্দুটা এই সমীকরণটায় 5 নম্বরে বসে স্যাটিসফাই করবে। কারণ এখানে আলফা বিটা বসালে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1, তার জায়গায় কত বসবে? 0 বসে যাবে। এই যে 3 নম্বর থেকে এখানে আলফা বিটা বসলে a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2, তার জায়গায় আমার এখান থেকে কত বসবে? 0 বসবে। তাহলে 0 প্লাস k ইনটু 0 মানে 0 আসবে আলটিমেটলি। তার মানে দেখা যাচ্ছে আলফা বিটা বিন্দুটা এটাকে স্যাটিসফাই করছে, মানে ছেদ বিন্দুটা স্যাটিসফাই করছে। একদিকে সরল রেখার সমীকরণ, আবার আলফা বিটা বিন্দুটা স্যাটিসফাই করছে। তার মানে এটা কোনো না কোনো দিক দিয়ে যাবে রেখাটা ছেদ বিন্দুগামী। তো সেই কারণে দুটো সরল রেখা দেওয়া থাকলে তাদের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা হচ্ছে যে কোনো একটা রেখা, নট নেসেসারি কি এটাই ফার্স্টে রাখতে হবে এটা সেকেন্ডে রাখতে হবে, একটা রেখা প্লাস কে মানে একটা কনস্ট্যান্ট ইনটু সেকেন্ড রেখাটা ইকুয়াল টু 0। এবং কেটা কিন্তু কখনোই 0 হতে পারবে না, 0 বাদ দিয়ে অন্য কোনো ধ্রুবক সংখ্যা হতে পারবে। ঠিক আছে, লাস্ট আমরা কিছু জেনারেল কনসেপ্ট নিয়ে দিচ্ছি, এগুলো আমরা আগে ছোট 9-10 চ্যাপ্টারেও ছিল। যে এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। কারণ আসলে এটা আমার মূল বিন্দু হয়, এটা x অক্ষ হয়, এটা y অক্ষ হয়। x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু y স্থানাঙ্কটা কি হয়? 0। যেমন মনে করো 2 0 কি 3 0, এদিকে আসলে -2 0। তার মানে যেহেতু x অক্ষের উপর যে কোনো বিন্দু y কোঅর্ডিনেটটা 0, সেই কারণে x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। আর সেই x অক্ষের উপর তো কোনো বিন্দুর y কোঅর্ডিনেটটা থাকবে না, সব বিন্দু y কোঅর্ডিনেটটা 0 হয়। তাহলে এই বিন্দু অক্ষের সমীকরণটা y ইকুয়াল টু, y অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়? 0,3 কি 0,-2, তার মানে x কোঅর্ডিনেটটা 0 হয়। সেই কারণে y অক্ষের সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু 0। x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল মানে এই হচ্ছে আমার x অক্ষ, তো তাহলে x অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এরকম রেখাটা। এখন আজকে যদি কখনো কোনো বিন্দু মনে কর এখান থেকে এইটুকু ডিসটেন্স সাপোজ 2 হয়, তাহলে এখানে 2 হওয়া মানে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, তাই হবে। এবার এখান থেকে এইটুকু মনে করো 2 ঘর সরেছে, তার মানে এই বিন্দুটা কি হওয়া উচিত? 2,2। এখান থেকে এইটুকু 3 ঘর সরেছে, তাহলে এই বিন্দুটা কি হবে? 3,2। এটা 3 সরলো, ওপরে 2 উঠবে। এখান থেকে এইটুকু 4 সরেছে, এটা 4,2। এইদিকে আসলে এখানেও 2 উপরে উঠবে, কারণ একই জিনিস। হয়তো -1 সরেছে, মানে 1 সরেছে, তাহলে এটা -1 2। তার মানে y কোঅর্ডিনেটটা কিন্তু ফিক্স আছে, যেই আর রেখাটা কোন অক্ষের সমান্তরাল দেখতে পাচ্ছি? x অক্ষে। তো সেই কারণে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু ধ্রুবক বা y ইকুয়াল টু k।
আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু ধ্রুবক বা এক্স ইকুয়াল টু কে। দ্যাটস ইট। এই পর্যন্ত করে আমরা নেক্সট ভিডিওতে আমাদের ম্যাথে ঢুকে যাব। যদি কিছু ডাউট থাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন।